গল্পের বাক্স বাই রৌমানা নুপুর চ্যানেলে আমি রৌমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বালিকা জানে না। আজ শুনবেন উপন্যাসটির সপ্তম অর্থাৎ শেষ পর্ব। সম্মেলন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল দুর্গা। মেয়ে এখন বাড়িতে নেই। পুরো রাত আর গোটা দিনের বেশিরভাগ সময় স্বামীর সঙ্গে একই বাড়িতে থাকলেও কথা হয় গোটা কয়েক। তার চেয়ে অনেক বেশি কথা হয়েছে শোভনের সঙ্গে। কি কি কাজ নিউ ইয়র্কে বসে দুর্গাকে করতে হবে তার একটা তালিকা তৈরি করে পরের দিন নিউ ইয়র্কে এসে সে আলোচনা করবে বলে স্থির হয়েছে। কিন্তু বিকেলবেলায় টেলিফোনটা এলো। একজন মহিলা দিলারাকে চাইল। দিলারা তখন নতুন আসা প্যাকেট খুলে জিনিসের তালিকা তৈরি করছিল। দুর্গা তাকে ফোন ধরতে বলল। দিলারা এগিয়ে এসে হ্যালো বললে দুর্গা নিজের কাজে মন দিল। কিন্তু তারপরে দিলারার উত্তেজিত গলা কানে এলো। কে কে আপনি? দুর্গা চোখ তুলে তাকালো। দিলারা তখন বেশ উত্তেজিত। দেখুন, আমি আপনাকে চিনি না। আপনার কাছাকাছি পলাশ থাকলে ওকে ফোনটা দিন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। তারপর কয়েক সেকেন্ড দিলারা বেশ উত্তেজিত ভঙ্গিতে রিসিভার আঁকড়ে দাঁড়িয়ে থাকল। তার মুখ এখন লালচে। তারপরে দিলারা অত্যন্ত কাতর গলায় বলে উঠল, পলাশ, এ মেয়ে কে? এসব কি বলছে ও? পলাশ, তুমি ভালো আছো তো? প্লিজ কথা বলো পলাশ। তারপর ওপাশ থেকে উচ্চারিত কথাগুলো শুনতে শুনতে দিলারার হাত থেকে ফোনটা খসে পড়ল মাটিতে। দুর্গা দেখল শরীর দুলে উঠল দিলারার। দুর্গা কিছু করার আগেই মেয়েটা চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল নিচে। চিৎকার করে ছুটে গেল দুর্গা। দিলারার হুঁশ নেই। দুর্গা চিৎকার করে স্বামীকে ডাকল, শুনছ? হয়তো এই প্রথম স্ত্রীর মুখে ওই গলায় শুনছ শব্দটি শুনে হতচকিত হলেও দ্রুত চলে এলো স্বামী। তারপর ধরাধরি করে দিলারাকে শুয়ে দিল দুর্গা। জলের বোতল থেকে জল দিলারার কপালে ঘাড়ে ছিটিয়ে দিতে লাগলো। এই সময় স্বামী জিজ্ঞাসা করল, কি হয়েছিল? একটা ফোন এসেছিল। সেই ফোনের কথা শুনতে শুনতে উত্তেজিত হয়ে জ্ঞান হারালো। দুর্গা ঝুঁকে ওকে ডাকল, দিলারা, এই দিলারা। আমি ডাক্তার ডেকে নিয়ে আসবো? স্বামী উঠে দাঁড়ালো। একটু অপেক্ষা করো। আরও দুবার দিলারার কপালে গালে হাত বুলিয়ে দেওয়ার পরে ধীরে ধীরে চোখ খুলল সে। কয়েক সেকেন্ড ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার পর ডুকরে কেঁদে উঠল। দুর্গা স্বামীকে ইশারা করল, ডাক্তারের দরকার নেই। তারপর দিলারাকে জিজ্ঞাসা করল, কে ফোন করেছিল? এত আপসেট হয়ে পড়লে কেন? বলা মাত্র দুর্গাকে দুহাতে জড়িয়ে ধরল দিলারা। তারপর তার কোলে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। দুর্গা চাপা গলায় বলল, আহ, কি করছো? এটা দোকান, যে কোনো মুহূর্তে কাস্টমার আসবে, শান্ত হও। কান্না গিলতে গিলতে দিলারা বলল, আমি আর বাঁচতে চাই না আপা। যেহেতু এই এলাকায় একটি ব্যবসা কেন্দ্র এবং 70% ব্যবসায়ী বা তাদের ব্যবসার কর্মচারীরা বাংলাদেশের মানুষ, তাই কয়েক বছর হলো একজন বাঙালি ডাক্তার ছোট চেম্বার খুলে বসেছেন। তাকে শারীরিক সমস্যা বোঝাবার সময় যেহেতু ইংরেজি বলার প্রয়োজন হয় না এবং রোগী দেখে প্রেসক্রিপশন লেখার বৈধ অনুমতি তার আছে, তাই বিকেল 3টের পর রোগী সামলাতে ভদ্রলোক হিমশিম খান। সকালের দিকে তার চেম্বার একেবারেই খালি থাকে। চাকরি করতে দূর দূর থেকে আসা কর্মচারীরা এই এলাকায় এসে দুপুর শেষ না হলে ডাক্তার দেখানোর সুযোগ পায় না। ডাক্তার মৃদুভাষী। তিনি রোগের বিবরণ মন দিয়ে শুনে প্রেসক্রিপশন লিখে দেন তার স্ত্রীকে। স্ত্রী পেশাদারি ব্যাপারগুলো সামলান। এই সময় ভিড় নেই বলে স্বামী ডাক্তারকে নিয়ে আসতে পারল। কি হয়েছে তা জেনে নিয়ে ডাক্তার পরীক্ষা শুরু করলেন। সেটা শেষ করে প্রেসক্রিপশনে লিখলেন, চিন্তামুক্ত বিশ্রাম দরকার। সেটা দেখে দুর্গা জিজ্ঞাসা করল, ঠিক কি হয়েছে? কোনো কারণে মানসিক আঘাত পেয়েছে। আজকের দিনটা বিশ্রাম নিলে অনেকটা ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই।
ওর নাম কি? দিলারা। দুর্গাই উত্তর দিল। ডাক্তার প্রেসক্রিপশনে নামটা লিখে বললেন, নামকরণে ভুল হয়নি। তারপর সম্মান দক্ষিণা নিয়ে বিদায় নিলেন। স্বামী গেল এগিয়ে দিতে। দুর্গা জিজ্ঞাসা করল, এখন তোর কিরকম লাগছে? কথা বলল না, বড় শ্বাস ফেলল দিলারা। বাড়ি চলে যেতে পারবি? দুর্গা জিজ্ঞাসা করা মাত্র হু হু করে কেঁদে উঠল দিলারা। আমি বাঁচতে চাই না, ও এরকম করবে কখনো ভাবিনি। এসব নিয়ে আর ভাবিস না, শরীর আরো খারাপ হবে। দুর্গা বলল, আমি মরে যেতে চাই আপা। আমি অন্ধের মতো নির্ভর করেছিলাম। সেটাই তো ভুল হয়েছিল। চোখ থাকতেও না দেখে কেন অন্ধ হয়েছিলি? কতদিনের পরিচয় তোদের? 4 বছর। উফ। যে মেয়েটা ফোন করেছিল তাকে তুই চিনিস? চোখ উপচে জল গড়ালো গালে। কথা না বলে মাথা নেড়ে দিলারা জানালো, না, সে চেনে না। তারপর আঙুলে চোখের জল মুছল। তোকে নাম বলেছে? না। উফ, ওর কথার বলো না। তাহলে কেঁদে ভাসাচ্ছিস কেন? তোর সঙ্গে 4 বছর ধরে প্রেম করার পর কয়েক মাস অন্য শহরে গিয়ে যে ছেলে আরেকটা মেয়ের প্রেমে নিজেকে ভাসিয়ে দেয়, তার জন্য কেন কাঁদছিস তুই? বেশ রাগী গলায় প্রশ্ন করে উঠে দাঁড়ালো দুর্গা। এক কাজ কর, ওই রেকর্ডের ঘরে গিয়ে শুয়ে থাক। আমি ওনাকে বলে দেব আজ ও ঘরের কাজ বন্ধ রাখতে। যা। আমি আমি বিষ খাবো। ফিসফিস করে দিলারা কথাগুলো বললেও কানে এলো দুর্গার। সঙ্গে সঙ্গে তার হাত উপরে উঠে সজোরে নেমে এলো দিলারার গালে। দিলারার গালে দুর্গা সেই জ্বরের শব্দ কানে যেতে হতভম্ব হয়ে গেল স্বামী। দুহাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে স্বামীর ডুপ্লিকেট সিডির ঘরে দৌড়ে চলে গেল দিলারা। তার পা ঠিক জায়গায় পড়ছিল না। স্বামী এগিয়ে এলো। এ কি করলে? দুর্গা উত্তর দিল না। পিছু ফিরে চোখের জল মুছতে না মুছতেই স্বামীর গলা কানে এলো, আসুন। নিজেকে যতটা সম্ভব সহজ করে দুর্গা ফিরে তাকালো। 3 জন নারী এবং একজন পুরুষ দোকানে এসেছেন। স্বামী তাদের সঙ্গে কথা বলছে। দুর্গা মুখে হাসি ফোটানোর চেষ্টা করল। একটু একটু করে দোকানের আবহাওয়া স্বাভাবিক হয়ে এলো। দুপুরে স্বামী কাছে এলো। শোনো, মাঝে মাঝে মেয়েটা কাঁদছে বলে মনে হচ্ছে। ওকে এখন দোকানে রাখা ঠিক হবে না। তুমি যদি ওকে এখন বাড়িতে নিয়ে যাও তাহলে ভালো হয়। আমি দোকান সামলাচ্ছি। প্রস্তাবটা মনে ধরল দুর্গার। দিলারাকে একটু স্বাভাবিক করে দোকান থেকে রওনা হলো। কিন্তু তার সতর্ক নজর থাকলো মেয়েটার উপর। ওর মুখ চোখ ভালো লাগছিল না। পুরোটা পথ যা রোজ হেঁটেই সে যাতায়াত করে, আজ দিলারের কথা ভেবে ক্যাব নিল দুর্গা। ক্যাবে ওঠা মাত্র শোভনের ফোন এলো। নিউ ইয়র্কে এসেছি। দোকানে কি কাজের চাপ আছে? না। তাহলে কোথায় দেখা করা যেতে পারে? আজ আমার পক্ষে সম্ভব নয়, পরে ফোন করব। লাইন কেটে দিল দুর্গা। পাশে বসে দিলারা তখন জানলার বাইরে তাকিয়ে রয়েছে। দিলারাকে দুর্গা জিজ্ঞাসা করল, নিউ ইয়র্কে তোমার নিকট আত্মীয় কে আছেন? নিকট? মাথা নাড়ল দিলারা। আর কাউকে আমি নিকট মানুষ বলে মনে করি না। আজ আমার সব শেষ হয়ে গেছে। বিরক্ত হলো, কিন্তু কথা বাড়ালো না দুর্গা। ইদানিং দুপুরের এই সময়ে বিশেষ বাড়িতে আসা হয় না। বাড়িতে ঢোকার পরেও দিলারা কান্না থামছিল না। দুর্গা তাকে মেয়ের ঘরে নিয়ে গিয়ে বলল, কার জন্য এত চোখের জল জানি না। সে ছেলে তো এর মধ্যে আর একজন মেয়ের সঙ্গে আকাশে উড়েছে। লজ্জা করছে না ওরকম ছেলের জন্য কেঁদে ভাসাতে? যাকগে, এখানেই বিশ্রাম নে। আমি ভাত বসাচ্ছি, হয়ে গেলে ডাকব। মেয়েকে ফোন করল দুর্গা। ফোন বন্ধ। সে মাথা নাড়ল। নিশ্চয়ই ওদের সেমিনার শুরু হয়ে গিয়েছে। বুক ভরে বাতাস নিল দুর্গা। বাংলাদেশের একটি সাধারণ পরিবারে জন্মে
সে কখনোই কল্পনা করেনি একদিন আমেরিকায় এসে থাকবে, নিউ ইয়র্ক শহরে তাদের নিজস্ব দোকান থাকবে। এই নিউ ইয়র্কে মেয়ে জন্মানোর পর আড়াইখানা ঘরের বন্ধ দরজা জানলার ভেতরে সে যখন দিনের পর দিন চোখের জল ফেলে কাটিয়েছে, তখন কে কল্পনা করেছিল একদিন স্বাধীনতা পাবে? লোকে বলে বাবা বা মা কিংবা বংশের ধারা সন্তানেরা পেয়ে থাকে, কিন্তু তার বা স্বামীর বংশের ধারা বলতে যা ছিল তা কি 5 জনকে বলার মতো? স্বামীর শেষ পরীক্ষার ফল ছিল অতি সাধারণ। ওই বিদ্যে নিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলাদেশে দরিদ্র সীমার নিচে থেকে ভাগ্যের সঙ্গে লড়াই করে চলেছে। স্বামী একটা হস্তশিল্পের প্রদর্শনীতে বড় কোম্পানির কর্মী হিসেবে এসেছিল নিউ ইয়র্কে। প্রদর্শনী শেষ হলে সবাই যখন ফিরে গিয়েছিল, তখন দুঃসাহসী হয়ে থেকে গিয়েছিল আমেরিকায়। এই দোকানে সেই দোকানে নামমাত্র মাইনেতে পালিয়ে পালিয়ে চাকরি করেছিল কয়েক বছর। আর তারপরেই ওর কপাল খুলে গিয়েছিল। প্রতি বছর বেআইনিভাবে আমেরিকায় থাকা বহিরাগতদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে মার্কিন সরকার। নাম ঠিকানা লিখে আবেদন জানাতে হয়। অগুন্তি আবেদনকারীর মধ্যে প্রথম দিকে নাম ওঠা কয়েকজনকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হয়, বাকিদের জায়গা হয় কারাগারে। স্বামীর কপাল ভালো ছিল, নাগরিকত্ব পেয়ে প্রথমে চাকরি, পরে ব্যবসা শুরু করল। দেশে বাস করা অভিভাবকরা পাত্রী পছন্দ করে তার বিয়ে দিল। এ মানুষ সেই সন্তানের বাবা, যে সন্তানকে আজকে শিক্ষক শিক্ষিকারা মিরাকল গার্ল বলছেন। স্কুলের প্রিন্সিপাল একবার জিজ্ঞাসা করেছিলেন, তাদের বংশে নিশ্চয়ই মেধাবী সন্তান অনেকেই আছেন। তাদের মেধার বিবরণ তিনি জানতে চান। দুর্গা যখন সত্যি কথাটা জানিয়েছিল, তিনি খুব অবাক হয়েছিলেন। অনেকের মতো তার ধারণা ছিল পূর্বপুরুষের অনেক কিছু পরবর্তী প্রজন্মের মধ্যে প্রকাশিত হয়। এর প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। ভাত হয়ে গেলে ফ্রিজ থেকে রান্না করা মাংসের বাটি বের করে গরম করল দুর্গা। চুপচাপ এই কাজগুলো করার সময় তার মনে হচ্ছিল দুটো মানুষের মন, স্বভাব কখনোই এক হতে পারে না। বিয়ের আগে সে কখনোই প্রেমের কথা ভাবেনি। বিয়ের পর তেমন কিছু বোঝার আগে সে গর্ভবতী হয়ে পড়ে। স্বামীর সঙ্গে কখনোই তার প্রেমের সম্পর্ক তৈরি হয়নি। আর প্রেমের একটা বড় অংশ যদি ভালোবাসা হয়, তাহলে সে স্বীকার করতে বাধ্য মেয়ের সঙ্গেও কোনো দিন সেই সম্পর্ক তৈরি হয়নি। যতদিন পেটে ছিল ততদিন মেয়ের কিছু করার ছিল না। বাইরে বেরিয়ে এসে যতদিন মেয়েকে মায়ের উপর নির্ভর না করলে বেঁচে থাকা সম্ভব ছিল না, ততদিনের কথা বাদ দিলে যখন থেকে তার অস্বাভাবিক মেধা বুদ্ধি বেড়ে উঠতে লাগলো, তখন থেকেই তো দূরত্ব বাড়ল। বাড়তে বাড়তে এখন তো একেবারে আলাদা জগৎ। ব্যবসাটার হাল ধরার জন্য স্ত্রীকে দোকানে নিয়ে গিয়েছিল স্বামী, কারণ মেয়ে তখন স্কুলে ভর্তি হয়েছে। সারাদিন কিছু করার নেই, আর দোকানের বিক্রি ছাড়া অন্য উপায়ে রোজগারের নেশা চাপায় একজন অতি বিশ্বস্ত মানুষ দরকার। স্ত্রী ছাড়া সেই কাজ আর কে করতে পারে? আমেরিকায় আসার পরে ঘরে যখন প্রায় বন্দী হয়েছিল দুর্গা, তখন এক নিঃসঙ্গতা বোধে আক্রান্ত ছিল সে। দোকানে কাজ করতে এসে প্রথম দিকে তা কিছুটা কেটে গেছে বলে মনে হলেও তা যেন আঠার মতন মনের গায়ে লেগেই ছিল। স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ার পর যার সঙ্গে বন্ধুত্ব তৈরি হলো, সে যে তাকে শুধু একজন পরস্ত্রী ছাড়া অন্য কিছু ভাবেনি, তা দুর্গা কল্পনা করেনি। ধীরে ধীরে যখন লোকটার উপর সে নির্ভর করতে শুরু করেছিল, তখনই ধাক্কা খেল। পরিস্থিতি তাকে বুঝিয়ে দিয়েছিল একজন বিবাহিতা মহিলা আবার কন্যার মাও তার সঙ্গে পার্ট টাইম প্রেম করা যায়, কিন্তু জীবনসঙ্গিনী হিসেবে বোধহয় তাকে কল্পনা করা যায় না। এই যে এখন শোভনের সঙ্গে কাজের যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা যে শুধুমাত্র কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা একটু একটু করে অনুমান করছিল দুর্গা। অথচ শোভনের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। 18-19 বছর বয়সে মেয়েরা অন্ধের মতো যেরকম এগিয়ে যায়, এগিয়ে গিয়ে তাদের অন্তত 80% ধাক্কা খায়, 30-এর কোঠায় পৌঁছে সেই একই ভুল দুর্গা করবে।
3 দিনের সেমিনারের প্রথম 2 দিন চমৎকার কাটল। বিকেল 3টেয় সেমিনার শেষ হতেই প্রিন্সিপাল তাদের নিয়ে সান ফ্রান্সিসকো শহর দেখাতে নিয়ে যেতেন। মেয়ের কাছে এ এক অপূর্ব অভিজ্ঞতা, কিন্তু তার মন পড়ে থাকত বাইরে নয়। ঘরে ফিরে 3য় দিনের সেমিনারে তাকে যে পেপার পড়তে হবে তা ঘষামাজা করতে। ওদের সঙ্গে থাকতেন বোস্টনের এক শিক্ষক, যিনি প্রিন্সিপালের অনেক দিনের পরিচিত। তিনি যে ছাত্রটিকে বোস্টন থেকে সঙ্গে নিয়ে এসেছেন সে যে দুর্গার মেয়ের চেয়ে বয়স অনেক বড় তা দেখলেই বোঝা যায়। লম্বায় 5 ফুট 3-4 ইঞ্চি, দোহারা চেহারা, নাম টমাস। খুব শান্তশিষ্ট স্বভাব, কথা বলে নিচু গলায়। মেয়ের পাশে দাঁড়ালে যথেষ্ট ঢ্যাঙা দেখায়। ছেলেটি অত্যন্ত মেধাবী। 2য় দিনে সে তার পেপার পাঠ করল। এই সেমিনারের আলোচনার বিষয় ছিল পৃথিবীতে মানুষ না জন্মালে সভ্যতার কতটা সংকট বাড়ত। টমাসের নিবন্ধ পাঠ শ্রোতারা মনোযোগ দিয়ে শুনে খুশি হল। হাততালিতে ভরে গেল প্রেক্ষাগৃহ। সবাই যখন করতালি দিয়ে উৎসাহিত করছে তখন শ্রোতাদের শ্রদ্ধা জানিয়ে সে তার আসনে বসার আগে বাঁ পাশে তাকাল। লাইক ইট? মাথা নাড়ল মেয়ে। ইটস গুড, ইয়া গুড। বিরতিতে টমাসের পেপার নিয়ে আলোচনা করছিলেন দর্শকরা। এত অল্প বয়সে দারুণ বুদ্ধিদীপ্ত লেখা লিখেছে সে। কেউ বললেন, বোস্টন হলো পড়াশোনার শহর, পড়ুয়াদের জায়গা, সেখানে তো টমাসের মতো মেধাবী ছাত্র থাকবেই। কথাগুলো কানে আসছিল, কিন্তু ছাত্রীকে ভরসা দিলেন প্রিন্সিপাল। বললেন, কে কি লিখেছে তা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যা লিখেছ তা মোটেই খারাপ হয়নি, কাল তোমাকেও শ্রোতারা উৎসাহিত করবে। কিন্তু সেই সন্ধেবেলায় মেয়ে ওই একই বিষয় নিয়ে আরেকটা লেখায় লিখল। যে লেখাটি তার প্রিন্সিপাল পড়েছিলেন তা ছিল অনেক রকমের তথ্য দিয়ে সাজানো। এই লেখাটি শুরু আদিম মানুষকে দিয়ে। পৃথিবীতে তার উত্তর পুরুষের সংখ্যা আজ বেড়েই চলেছে। যে মানুষ আফ্রিকায় জন্মেছে তার বিজ্ঞান ভাবনার সঙ্গে চীনে জন্মানো মানুষের বিজ্ঞান ভাবনা এক খাতে বইলে সভ্যতা হয়তো এক পাও এগিয়ে যেত না। ভাবনা এক হলে আচরণে পার্থক্য কি থাকত? মানুষ জন্মেছিল বলেই বিজ্ঞান এগিয়ে যেতে পেরেছে। মোটামুটি একটা খসড়া করেও পছন্দ হলো না মেয়ের। 3য়বারের লেখাটা তাকে খানিকটা খুশি করল। পরের দিন সেমিনারের শেষ দিন। প্রেক্ষাগৃহ উপচে পড়ছে আমন্ত্রিত শ্রোতায়। প্রথম 2 জনের পর নিউ ইয়র্কের মেয়ের নাম ঘোষণা করা হলো। গত 2 দিন ধরে অংশ নেওয়া সব ছাত্রছাত্রী হাতে কাগজ নিয়ে পাঠ করছে। কিন্তু আজ নাম ঘোষণার পরে মেয়ে যখন মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো তখন তার হাতে কোনো কাগজ নেই। সেটা দেখে প্রেক্ষাগৃহে মৃদু গুঞ্জন উঠল। পৃথিবীকে সংকটমুক্ত করার জন্য মানুষের জন্মানোর প্রয়োজন ছিল। লাইনটি সুন্দর গলায় উচ্চারণ করে 5 সেকেন্ড থামল মেয়ে। আর সেই নীরবতায় মুগ্ধ হয়ে প্রেক্ষাগৃহে করতালির ঝড় উঠল। ঝড় স্তিমিত হয়ে এলে তার বক্তব্য বলতে শুরু করল মেয়ে। যেন চোখের সামনে রাখা কোনো কাগজে লাইনের পর লাইনে যা লেখা রয়েছে তা সাবলীল গলায় পড়ে যাচ্ছে মেয়ে। শ্রোতাদের এমনই বোধ হচ্ছিল। কিন্তু সামনে কোনো কাগজ নেই। যা সে বলছে তা হয় তাৎক্ষণিক অথবা স্মৃতি থেকে তুলে নিয়ে এসে বলে চলেছে জোরালো গলায়। তা বুঝতে পেরে বক্তব্য শেষ হওয়া মাত্র প্রেক্ষাগৃহের সমস্ত শ্রোতা উঠে দাঁড়িয়ে করতালিতে উৎফুল্ল হল। সেই শব্দের ঝড়ের কাছে নতমুখী হয়ে রইল মেয়ে। ঝড় স্তিমিত হলে নিজের আসনে বসে পড়ল। তার প্রিন্সিপাল দৌড়ে চলে এলেন কাছে। সে উঠে দাঁড়াতেই জড়িয়ে ধরে বললেন, অপূর্ব! আমি কি বলবো, কিভাবে প্রশংসা করব তার শব্দ খুঁজে পাচ্ছি না। আমি তোমার জন্য গর্বিত। মেয়ে লাজুক হাসি হেসে বলল, থ্যাংক ইউ ম্যাম। 8 ঘন্টার বিরতি ঘোষণা করা হলো। যে ছেলেটির বক্তব্য একটু আগে প্রশংসিত হয়েছিল সে এগিয়ে এসে বলল, দারুণ বলেছ, তোমার মেমোরি খুব পাওয়ারফুল। তার মানে?
অবাক হয়ে জিজ্ঞাসা করল মেয়ে। অতক্ষণ ধরে প্রতিটি শব্দ নির্ভুলভাবে বলে গেলে, মুখস্থ করে বলায় বোধহয় তুমি অনেকদিন ধরে অভ্যস্ত, তাই না? ঠিক তখনই টমাস এসে বলল, কংগ্রাটস, চমৎকার হয়েছে। মেয়ে হেসে বলল, ধন্যবাদ। তারপর সামনে দাঁড়ানো ছেলেদের দিকে তাকিয়ে বলল, তোমার একটু ভুল হয়েছে। ভুল? আমার? কিরকম? ছেলেটি চোখ ছোট করল। আমি আজ এখানে যা বললাম তা যা অনুভব করেছি তাই বললাম। মুখস্থ করে কিছু বললে কথাগুলো সাজানো হয়ে যায়, তাই না? এই যেমন এখন আমরা যা বলছি তা কেউ সাজিয়ে বলছি না, ঠিক কি না? ও মাই গড! ছেলেটির চোখ বিস্ফারিত হলো। তুমি মুখস্থ না বলে চটজলদি বক্তৃতা দিলে? দ্যাটস গ্রেট! বলে ছেলেটি সরে গেল সামনে থেকে। আধ ঘন্টা পরে প্রেসিডেন্টের ভাষণের পর অনুষ্ঠানের ঘোষক অংশগ্রহণকারী ছেলেমেয়েদের বিশ্লেষণ নিয়ে আলোচনা করলেন। প্রত্যেকের প্রশংসা করে জানালেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, বিশ্লেষণ পদ্ধতি এবং বিষয়ের উপস্থাপনার আঙ্গিকগুলো বিচার করে এই বছরের কমিটি শ্রেষ্ঠত্বের সম্মান দিচ্ছে। প্রবল করতালির মধ্যে নিউ ইয়র্কের মেয়ের নাম ঘোষণা করা হলো। করতালি স্তিমিত হয়ে এলে ঘোষণা করা হলো, শ্রেষ্ঠ বক্তাকে $10,000 পুরস্কার দিয়ে সম্মানিত করা হলো। শোনামাত্র শ্রোতারা আবার করতালির ঝড় তুললেন। সব শব্দ স্তিমিত হলে মেয়ের স্কুলের প্রিন্সিপাল বললেন, আমি তোমার মা বাবাকে সুখবর জানাচ্ছি, তুমি পাশে থাকো, আমার কথা শেষ হলেই তুমি কথা বলবে। উচ্ছ্বসিত হয়ে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রিন্সিপাল। মেয়েকে $10,000 পুরস্কার দেওয়া হয়েছে। এ চেক স্কুলের অ্যাকাউন্টে দেওয়া হলেও নিউ ইয়র্কে ফিরেই তিনি মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। কথা শেষ করে তিনি বললেন, এবার আপনি মেয়ের সঙ্গে কথা বলুন। মেয়ে ম্যাডামের মোবাইল ফোন হাতে নিয়ে বলল, হাই মম। দুর্গা কথা বলতে গিয়ে শব্দ উচ্চারণ করতে পারল না। তার গলা থেকে হুড়মুড়িয়ে কান্না বেরিয়ে এলো। মেয়ে অবাক হয়ে বলল, মম, কি হয়েছে? দুর্গা কথা বলতে গেল, কিন্তু তার স্মরণালীতে জড়িয়ে থাকা কান্না প্রতিবন্ধকতা তৈরি করল। মেয়ে যখন দ্বিতীয়বার প্রশ্নটা করছে তখন কোনো রকমে স্বর ফুটল গলায়, না না, কিছু হয়নি, আমি খুব খুশি, খুব। তোরা কাল কোন ফ্লাইটে আসবি? আমি জানি না, ম্যামের সঙ্গে কথা বলো। বাট তোমার কি হয়েছে মম? তুমি কি অসুস্থ? বড় শ্বাস ফেলল দুর্গা, বলল, না রে, আমি আজ খুব সুস্থ। ফোন রেখে বাঁ দিকে তাকালো দুর্গা। দিলারা মুখ নিচু করে বসে আছে। এই দুদিন ওকে নিজের সঙ্গে রেখেছে দুর্গা। একটা মানুষের আচরণ আচমকা এতটা পাল্টে যেতে পারে তা ধারণা ছিল না তার। দেখলেই মনে হয় মেয়েটার জীবনে উৎসাহিত হওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। মেয়েটার কাছে গিয়ে দুর্গা বলল, মেয়ে ফোন করেছিল। দিলার একবার তাকালো, তারপর মুখ নামিয়ে নিল। সেমিনারে ওর বক্তৃতা পুরস্কৃত হয়েছে। ওইটুকু মেয়ে অনেক বড় ছেলে মেয়েদের চেয়ে এত ভালো বলেছে যে ওকে $10,000 পুরস্কার দেওয়া হয়েছে। সত্যি? হঠাৎ সোজা হয়ে বসল দিলারা। হ্যাঁ, ও বড় বড় ছেলেদের হারিয়ে পুরস্কার পেয়েছে। শুধু ছেলে নয়, মেয়েও ছিল। অদ্ভুত খুশির আলো ফুটে উঠল দিলারার মুখে। হাসিটা ফুটেছিল দুর্গার উত্তরটা শোনার আগেই। পর্দা ফেলা ঘরের ভেতর উকি দিল দুর্গা। চোখ বন্ধ করে বসে আছে স্বামী। দুর্গা বলল, মেয়ের ফোন এসেছিল। সোজা হয়ে বসে চোখ খুলল স্বামী। ও, আজ ওদের সেমিনার শেষ হয়েছে। ও প্রথম পুরস্কার হিসেবে $10,000 পেয়েছে। ভাবতেই পারছি না। বাঁ হাতের 5টা আঙ্গুল অদ্ভুতভাবে ঘোরালো স্বামী, যার ঠিক অর্থ দুর্গা বুঝতে পারল না। মেয়ের এত বড় ভালো খবর পেয়ে একটু উচ্ছ্বাস দেখালো না? কি অদ্ভুত মানুষ! নাকি পুরস্কার স্বামীকে মনে করিয়ে দিচ্ছে মেয়ের সঙ্গে দূরত্ব আরও বেড়ে গেল?
শেষ বিকেলে ডিনার ছিল। সেমিনারে যেসব ছেলেমেয়েরা অংশ নিয়েছে এবং তাদের স্কুলের শিক্ষক অভিভাবকরা একত্রিত হয়ে গল্প এবং খাওয়া দাওয়া করল। অবশ্য সংগঠকদের কাছে অন্যতম আকর্ষণ হল নিউ ইয়র্ক থেকে আসা ছাত্রীটি, যে মাত্র 9.5 বছর বয়সেই স্কুলের শেষ পরীক্ষায় যে কোনো বিষয়ে অনায়াস দক্ষতা দেখিয়েছে। সেমিনারে যে মেয়েটি বক্তব্য পেশ করে শ্রোতাদের মুগ্ধ করেছিল, ডিনারের পর সে মুখে লাজুক হাসি নিয়ে চুপচাপ বসেছিল। ডিনারের পর যে যার ঘরে ফিরে আসছিল। আগামীকাল সকালেই এরা সবাই যে যার শহরে ফিরে যাবে। ভবিষ্যতে যে আবার দেখা হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবু কেউ কেউ পরস্পরের টেলিফোন নম্বর সংগ্রহ করে করমর্দন সেরে নিচ্ছিল। টমাস বলল, আর দেরি করা ঠিক নয়। মাথা নাড়ল মেয়ে। কয়েক পা এগিয়ে গিয়ে তার স্কুলের প্রিন্সিপালের কাছে অনুমতি চাইল। ঘরে ফিরে যেতে চায় সে। প্রিন্সিপাল বললেন, শিওর, কিন্তু আর মিনিট 20 অপেক্ষা করতে হবে আমাকে। তুমি এখানেই ততক্ষণ থাকো। পাশে দাঁড়িয়েছিল টমাস। খুব বিনীত ভঙ্গিতে সে বলল, ম্যাম, আমি তো আমার ঘরে ফিরে যাচ্ছি। আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে ওর ঘরে দরজায় পৌঁছে দিতে পারি। প্রিন্সিপাল কিছু বলার আগে মাথা নাড়ল মেয়ে। আমার মনে হয় একটা ভুল হচ্ছে। আমি অক্ষম নই। একাই সহজে যে ঘরে থাকছি সেই ঘরে যেতে পারবো। প্রিন্সিপাল বললেন, খুব ভালো কথা, কিন্তু তোমরা একসঙ্গে গেলে তো কারো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, 1 ঘন্টা পরে আমি ফোনে তোমার সঙ্গে কথা বলবো। ওরা 3 তলায় উঠে এলো। টমাস বলল, আজকের দিনটাকে আমি কোনোদিন ভুলব না। তারপর শব্দ করে হাসল। হাসছ কেন? হাসছি একটা কথা মনে পড়ে গেল বলে। আমার বন্ধুদের এক বা একাধিক বান্ধবী আছে, তারা তাদের নিয়ে কত গল্প করে। আমি শুনি চুপ করে, কারণ আমার কোনো বান্ধবী নেই। টমাস বলল, বান্ধবী নেই? না। সে কি, তোমার স্কুলে কি মেয়েরা পড়ে না? আরে না না, ওরা তো সহপাঠিনী, বান্ধবী নয়। আচ্ছা, তোমার কি স্টেডি বয়ফ্রেন্ড আছে? স্টেডি বয়ফ্রেন্ড? সেটা কীরকম? মেয়ে অবাক হলো। ওহ মাই গড, তুমি এত জানো আর এটা জানো না? টমাস কাঁধ ঝাঁকালো। না, সবাই কি সব কিছু জানে? এই ইউনিভার্সে কতগুলো নক্ষত্র আছে তা আমরা জানি না, তাই না? মেয়ে বলল, এই দুটো এক হলো? অবাক গলায় বলল টমাস। ততক্ষণে ওরা যে ঘরে মেয়েটি থাকছে তার দরজার সামনে পৌঁছে গেছে। টমাস বলল, যা, এত তাড়াতাড়ি পথটা শেষ হয়ে গেল। ব্যাড লাক, তোমার সঙ্গে ভালো করে ব্যক্তিগত গল্প করার সুযোগ পেলাম না। তুমি কতক্ষণ গল্প করতে চাইছ? মেয়ে টমাসের মুখের দিকে তাকালো। এই ধরো 10 কি 15 মিনিট। ওকে। দরজার তালাচাবি ঘুরিয়ে খুলল মেয়ে। এসো প্লিজ। ঘরের একপাশে টেবিল, দুপাশে দুটো চেয়ার, উল্টো দিকে পরিপাটি বিছানা। মেয়ে বলল, বসো, বলো কি বলবে। টমাস বসল। তারপর একটু ইতস্তত করে বলল, এখানে আসার আগে আমি কল্পনাই করিনি তোমার মতো একজনের সঙ্গে দেখা হবে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? তোমাকে বন্ধু মনে না করলে এই ঘরে বসে কথা বলতাম। থ্যাংক ইউ। তোমার হাতটা ধরতে পারি? কেন? আমার হাতে কি আছে? আমি তোমাকে অনুভব করতে চাই। হাত ধরলে তুমি আমাকে নিশ্চয় অনুভব করবে। হাসল টমাস। কেউ আমাকে বলেনি যে হাত ধরলে যার হাত ধরলাম তাকে অনুভব করা যায়। হেসে হাত বাড়ালো মেয়ে। ওয়েল, আমার হাত ধরে তুমি বলো তো ঠিক কী অনুভব করছো? বাড়ানো হাতের দিকে তাকিয়ে রোমাঞ্চিত বোধ করল টমাস। সে ধীরে ধীরে বাড়ানো হাত 5 আঙ্গুলে ধরে বলল, তোমার হাত খুব ঠান্ডা। হাসল মেয়ে। কি অনুভব করছো? জবাব দিল না টমাস। যেন আরও নিবিড়ভাবে অনুভব করতেই সে তার 2 চোখ বন্ধ করল। মেয়ে লক্ষ্য করল টমাসের হাতে যেন
কাঁটা ফুটে উঠেছে। সে জিজ্ঞাসা করল, আরে কি হলো তোমার? হঠাৎ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো টমাস। তারপর একটি কথাও না বলে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল দরজা খুলে। যাওয়ার সময় বেশ জোরে বন্ধ করে গেল দরজাটা। খুব অবাক হলো মেয়ে। এরকম আচরণ টমাস কেন করল? তার কোনো ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছিল না। তার মনে হলো এমন হতে পারে আচমকা টমাস খুব অসুস্থ বোধ করছিল, তাই তাকে বিব্রত না করে নিজের ঘরে চলে গেছে। তার কি এখন উচিত ব্যাপারটা প্রিন্সিপালকে ফোন করে জানিয়ে দেওয়া? কিন্তু কি করবে তার ঠিক করার আগেই দরজায় শব্দ হলো। মেয়ে কি হলে চোখ রেখে প্রিন্সিপালকে দেখতে পেল। সে দরজা খুলতেই প্রিন্সিপাল বললেন, তুমি ঠিক আছো? কোনো অসুবিধা নেই তো? হেসে মাথা নেড়ে না বলল সে। খুব ভালো। ও হ্যাঁ, আমরা সকাল 7টায় ব্রেকফাস্ট করব। 9টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে। তোমার বাড়িতে আমি ফোন করে জানিয়ে দিয়েছি। ওরা তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবেন, বললেন প্রিন্সিপাল। আজ আর পড়াশোনা করতে হবে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট। প্রিন্সিপাল চলে গেলে দরজা বন্ধ করে দিল মেয়ে। পোশাক বদলে বিছানায় যাওয়ার আগে তেজে আলো নিভিয়ে মৃদু নীলচে আলো জ্বেলে দিতেই কেউ দরজায় শব্দ করল। এই কদিন এ সময় কেউ দরজায় শব্দ করেনি। অবাক হয়ে সে বন্ধ দরজার পাশে গিয়ে কি হলে চোখ রাখল। টমাসের মুখ কি হলে দেখতে পেল সে, কিন্তু মুখটা যেন অস্থির হয়ে আছে। ওইভাবে চলে যাওয়ার পরেও টমাস কেন ফিরে এলো? মেয়ে দরজা খুলে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে টমাস মেয়ের দুটো হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো, আই লাভ ইউ। অবাক হয়ে তাকালো মেয়ে। সেই দৃষ্টি দেখে টমাস কি বুঝল তা সেই জানে। আচমকা দুহাত বাড়িয়ে তাকে টেনে নিল বুকে। মেয়ে প্রতিবাদ করল, আরে তুমি কি করতে চাইছ? পাগলের মতো মাথা নাড়ল টমাস। আই লাভ ইউ ডার্লিং, প্লিজ প্লিজ লাভ মি। আমার দিকে তাকাও প্লিজ। ওকে ওকে, আর কিছু? কথা খুঁজে পাচ্ছিল না মেয়ে। মুখ নামিয়ে মেয়ের কপালে চোখের পাতায় চুমু খেতে লাগলো টমাস। সেই সঙ্গে বিড়বিড় করে বলে গেল, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচমকা মেয়ের মনে হলো তার শরীরে কোনো শক্তি নেই। টমাস তার শরীরটাকে বিছানার উপর তুলে বিবস্ত্র করল। ঠিক তখনই যেন চেতনা ফিরল মেয়ের। চিৎকার করে জিজ্ঞাসা করল, কি করছো তুমি? এসব কি করছো? লেটস এনজয়। আমি শুনেছি পৃথিবীতে এর চেয়ে বেশি আনন্দ আর কিছুতে পাওয়া যায় না। লেটস এনজয়। আনন্দ? কিরকম আনন্দ? শেষ শব্দ উচ্চারণ করা মাত্র তীব্র চিৎকার যেন ছিটকে বেরিয়ে এলো মেয়ের গলা থেকে। যেন তার শরীরের সর্বত্র এক ভয়ঙ্কর যন্ত্রণা জন্ম নিয়ে সমস্ত দেহকোষে ধাক্কা খেয়ে দুহাতে আর পায়ে যে শক্তি জোগালো, তার আঘাতে ছিটকে খাট থেকে পড়ে গেল টমাস। বিছানায় সাদা চাদর তখন রক্তে ভেসে যাচ্ছে। সে চিৎকারের পরই মেয়ে নিথর হয়ে রয়েছে বিছানায়। কোনো রকমে উঠে দাঁড়িয়ে দ্রুত পোশাক পরে ঘর থেকে বেরিয়ে আসে টমাস। প্রচণ্ড ঘাবড়ে গিয়ে সে পেছন ফিরে খোলা দরজার দিকে তাকিয়ে একটু দ্বিধাগ্রস্ত হয়েও পা চালালো। ঠিক সেই সময় একজন হোটেল কর্মচারী সেখান দিয়ে আসছিল। টমাসের আচরণ তাকে বিস্মিত করল। দ্রুত খোলা দরজার সামনে পৌঁছে ভেতর উঁকি মেরে সে চিৎকার করে উঠল। 20 মিনিটের মধ্যে মেয়েকে যখন হাসপাতালে ভর্তি করা হলো, তখনও তার চেতনা ফিরে আসেনি। উদ্বিগ্ন হয়ে প্রিন্সিপাল ডাক্তারদের কাছে জানতে চাইছিলেন ঠিক কী হয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করার পর জানালেন মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। ওর শরীর এখন সদ্য বালিকা বেলা পার হচ্ছে, যৌবন খানিকটা দূরে রয়েছে। এই অবস্থায় ধর্ষণের কারণে মেয়েটির যৌন অঙ্গ তো বটেই, অভ্যন্তর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার রক্তপাত হয়েছে প্রচুর। সেই হোটেল কর্মচারীর বর্ণনা থেকে পুলিশ টমাসকে গ্রেফতার করেছে। টমাস খুব ভেঙে পড়েছে। সে স্বীকার করেছে
মেয়েদের সঙ্গে শারীরিক মিলনের অভিজ্ঞতা তার অনেকবার হয়েছে। এই মেয়েটির পরিণতি যে এরকম হবে তা সে কল্পনা করতে পারেনি। টিভি এবং বেতারে খবরটা ছড়িয়ে পড়ল। স্থানীয় কাগজ খবরও ছাপল। মেয়ের স্কুল থেকে ফোন এলো যখন, তখন রাত 9টা। দুর্গা ফোনটা ধরে হকচকিয়ে গেল। চিৎকার করে মেয়ের বাবাকে ডাকল। মেয়ের বাবা তখন বাড়ি ফিরে এসে বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিল। ধর্মরে উঠে পাশের ঘরে যেতেই দুর্গা কাঁদতে কাঁদতে বলল, মেয়ের প্রিন্সিপাল ফোন করেছেন, সে নাকি এখন হাসপাতালে অজ্ঞান হয়ে আছে, এখনই সান ফ্রান্সিসকোতে যেতে বলল। সে কি? ফ্যালফ্যাল করে তাকালো স্বামী। কি হয়েছিল? আমি জানি না, কিচ্ছু জানি না, শুধু বলল তাড়াতাড়ি যেতে। এয়ারপোর্টে নেমে কোথায় যেতে হবে তা বলে দিয়েছে। এক্ষুনি চলো। এক্ষুনি? তোতলালো স্বামী। আশ্চর্য, তোমার মেয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে রয়েছে আর তুমি সময়ের হিসেব করছো? চিৎকার করল দুর্গা। মাথা ঠান্ডা করো, চিৎকার করে কোনো লাভ নেই। স্বামী বলল, তুমি রাতের ফ্লাইট ধরে চলে যাও, আমি সিট বুক করে দিচ্ছি। যদি অবস্থা ভালো না হয় তাহলে আমি কাল পৌঁছে যাব। যাওয়ার আগে দোকান বন্ধ করে যেতে হবে। ওই মেয়েটা তো বাড়ি চলে গেছে, ওর ওপর দোকানের দায়িত্ব দেওয়া ঠিক হবে না। কাল সকালে সরকারি অফিসার আসবে ইন্সপেকশনে। যাওয়ার দরকার হলে দুপুরে যেতে পারি। আমি তোমার টিকিট বুক করে দিচ্ছি। স্বামী ঘরে চলে গেল। বিস্ফারিত চোখে দাঁড়িয়ে থাকল দুর্গা। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো উড়ে গিয়ে ট্যাক্সি নিয়ে যখন দুর্গা হাসপাতালে পৌঁছল, তখন ভোরের আলো ফুটে গিয়েছে। পৌঁছে খবর পেল মেয়ের জ্ঞান ফিরেছে, কিন্তু সকাল 9টার আগে দেখা করা যাবে না। ঠিক 9:45 দেখা হলো প্রিন্সিপালের সঙ্গে। তিনি বারবার ক্ষমা চাইলেন। 3 দিন চমৎকার কাটিয়ে শেষ সন্ধ্যায় এমন কাণ্ড হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। মেয়ের জ্ঞান ফিরেছে আজ ভোর 4টের সময়। ডাক্তার বলেছেন মেয়ের সঙ্গে দেখা করার আগে ওর মা যেন তার সঙ্গে দেখা করে। প্রিন্সিপাল দুর্গাকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে এলেন। মহিলা ডাক্তার তাদের বসতে বলে জানালেন, মেয়েটির মস্তিষ্ক এত পরিণত, কিন্তু শরীর থেকে শৈশব সদ্য যাওয়ায় তাল রাখতে পারেনি। আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজই ওর ইউটেরাস অপারেশন করতে হবে। প্রিন্সিপাল বললেন, অপারেশনের জন্য খারাপ কিছু হতে পারে? খারাপ? মাথা নাড়লেন ডাক্তার। কি করে বলবো, অনেক মহিলা বিয়ের পর অনেক চেষ্টা করেও মা হতে পারেন না, আবার কেউ কেউ মা হতেই চান না। আপনার মেয়ে যদি ভবিষ্যতে মা না হতে পারে তাহলে এই শতাব্দীতে সেটা ভালো না খারাপ ঠিক কি বলা উচিত আমি জানি না। ঘড়ি দেখলেন ডাক্তার। চলুন, মেয়ের সঙ্গে একটু কথা বলে আসবেন। লিফটে অনেক ওপরের তলায় উঠে একটি ঘরের দরজায় আলতো আওয়াজ করে ওদের সঙ্গে নিয়ে ডাক্তার ভেতরে ঢুকতেই একজন মহিলা কর্মচারী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে বলল, গুড মর্নিং। মর্নিং। ডাক্তার এগিয়ে গেলেন বিছানার পাশে। গুড মর্নিং মাই লেডি, হিয়ার ইজ এ সারপ্রাইজ ফর ইউ। গলা অবধি চাদরে ঢাকা, মুখ ঘোরালো মেয়ে। ডাক্তার বললেন, কেমন লাগছে এখন? আই এম ফাইন। কে এসেছে দেখেছ? এবার যেন জোর করে চোখ খুলল মেয়ে। সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল ঠোঁটে। মা? গলায় উত্তাপ ছড়ালো। তুমি কখন এলে? দুর্গা দ্রুত মেয়ের পাশে গিয়ে মাথায় হাত রাখা মাত্র কান্না ছিটকে উঠে এলো গলায়। কথা বলতে পারল না দুর্গা। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? ভালো, আমি ভালো আছি। মেয়ে কথাগুলো বলতেই ডাক্তারের মোবাইল বেজে উঠল। নিচু গলায় কথা বললেন তিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে আমি 5 মিনিটের বেশি কথা বলতে দিতে পারি না, ওকে? ফোন বন্ধ করে ডাক্তার বললেন, একজন ভদ্রমহিলা তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। তুমি যদি কথা বলতে না পারো। মাথা নাড়ল মেয়ে। পারবো, কিন্তু কি কথা? ঠিক তখনই দরজায় শব্দ হলো। একজন মহিলা মুখ বাড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইলেন। ডাক্তার এগিয়ে গিয়ে মহিলার সঙ্গে কথা বলে
ভেতরে নিয়ে এলেন। মহিলা খাটের কাছে এসে বললেন, হ্যালো, আমি লিজা। তোমাকে বেশি সময় বিরক্ত করব না। যে ছেলেটি তোমার উপর অত্যাচার করেছে সে কি তোমার বন্ধু? মাথা নেড়ে না বলে কয়েক সেকেন্ড পরে মুখে বলল, এখানেই আলাপ। তোমার ঘরে এসে কি করে এলো? আমি ঘরে আসছিলাম, ও সঙ্গে ছিল। মেডিকেল রিপোর্ট বলছে তোমাকে ভয়ঙ্করভাবে রেপ করেছিল ছেলেটি। ভয়ঙ্করভাবে রেপ মানে? ভদ্রমহিলা ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার বললেন, যার জন্য তুমি অনেকটা সময় জ্ঞান হারিয়েছিলে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল জ্ঞান ফিরতেই। এখন তুমি শুয়ে আছো ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে। এর জন্য তো ছেলেটা দায়ী, তাই না? উনি তাই জিজ্ঞেস করছেন। মহিলা বললেন, ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে তা নিশ্চয়ই জানো। অ্যারেস্ট? কেন অ্যারেস্ট করলো? তোমার ইচ্ছের বিরুদ্ধে ও কাজটা করেছে তাই। না তো। দ্রুত মাথা নাড়ল মেয়ে। সে কি, ছেলেটি তোমার ইচ্ছের বিরুদ্ধে রেপ করেনি? না না, ও যখন অদ্ভুত গলায় আদর করতে করতে অন্যরকম আনন্দ পেতে চাইল তখন আমি কোনো আপত্তি করিনি। তার মানে ছেলেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে কাজটা করেছে? প্রবলভাবে মাথা নাড়ল মেয়ে। না না, এটা ঠিক কথা নয়। আমি তো বুঝতেই পারিনি ও কী করতে চাইছে। ওহ মাই গড, কি ভয়ঙ্কর। ভদ্রমহিলা ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার ঈষৎ ঝুঁকে জিজ্ঞাসা করলেন, তুমি বলছো জানতো না কি করতে চাইছিল? মাথা নাড়ল মেয়ে, তারপর বলল, ইটস হরিবল। আমি ক্লাসিক্যাল লিটারেচার পড়েছি। পুরুষরা এই আগলি ওয়েতে প্লেজার পেয়ে খুশি হয়। মেয়েদের জন্য এটা খুব পেনফুল, তাই না মম? তুমি কি ছেলেটির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছ না? হোয়াই? আই ডোন্ট নো। ইট ওয়াজ আওয়ার ফল্ট। বলতে বলতে মেয়ের চোখের পাতা বন্ধ হয়ে এলো। ডাক্তার দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের একটা হাত তুলে নিয়ে পালস দেখলেন। সোজা হয়ে বললেন, নো মোর, আপনারা এবার যান, ওকে একা থাকতে দিন। সবাই যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখন দুর্গা ডাক্তারকে নিচু গলায় জিজ্ঞাসা করল, আমি কি আরেকটু ওর কাছে থাকতে পারি? ডাক্তার ঘড়ি দেখলেন, 10 মিনিট। আমি চেষ্টা করছি অপারেশন থিয়েটার খালি পেলে যত তাড়াতাড়ি সম্ভব ওর অপারেশন করে ফেলতে। বসুন, কথা বলবেন না। ডাক্তার ঘরে দরজা টেনে বন্ধ করে বেরিয়ে গেলেন। মেয়ে শুয়ে আছে, মাথা একপাশে ঈষৎ হেলানো। দুর্গা পাশে বসে কপালে হাত রাখল। বেশ তপ্ত শরীর। 9.5 বছর বয়সেই মেয়েদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে গেল মেয়ের। কিন্তু দুর্গা ভেবে পাচ্ছিল না যে ছেলেটি কাজটা করল তার বিরুদ্ধে কেন কোনো অভিযোগ জানালো না মেয়ে। ওর একটা হাত নিজের 2 হাতের আশ্রয়ে ধরে রাখতে চাইল দুর্গা। জ্ঞান ফিরছে, মুখ যন্ত্রণায় নীলচে। চাকাওয়ালা বিছানায় শুয়ে মেয়েকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। পেছন পেছন আসছিল দুর্গা। দরজাটা বন্ধ হয়ে গেল প্রায় মুখের ওপর। কান্না চাপতে পারল না দুর্গা। তখন কাঁধে চাপ পড়তে মুখ ঘুরে দেখল পাশে এসে দাঁড়িয়ে আছেন প্রিন্সিপাল। 2 হাতে তাকে ধরে ওপাশের সোফায় বসালেন ভদ্রমহিলা। দুর্গা কান্না গিলতে পারল। কিছু সময় চুপচাপ যাওয়ার পর প্রিন্সিপাল বললেন, আপনি শান্ত হন। মেয়ে হয়ে জন্মালেই মা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি তো 23 বছর বয়সে বিয়ে করেছিলাম, এখন 52। আমার নিজের কোনো সন্তান হয়নি। সন্তান হওয়ার বয়স চলে গেছে। অনেক মহিলা বিয়ে না করে চমৎকার থাকেন, মা হওয়ার প্রয়োজন বোধ করেন না। তাদের কথা ভাবুন। এইসব কথা বলছেন কেন? আমি শুনলাম এখন ওর যে অপারেশন হচ্ছে তার ফলে ও কোনোদিন সন্তানের জন্ম নাও দিতে পারে। প্রিন্সিপাল বললেন। দাঁতের তলায় ঠোঁট চলে গেল। চোখ বন্ধ হলো দুর্গার। মেয়ের বলা কথাগুলো চলকে উঠল মনে। মেয়েদের জন্য এটা খুব পেনফুল, তাই না মম? প্রিন্সিপাল বলে যাচ্ছিলেন, ওর অনেক খ্যাতি হবে। 9.5 বছরে যে মেয়ে এই জায়গায় পৌঁছয়
19 বা 29-এ তার নাম গোটা পৃথিবীর মানুষ জানতে পারবে। দেখবেন, মিলিয়ে নেবেন। দরজার গায়ে এতক্ষণ জ্বলে থাকা লাল আলো আচমকা নিভে গেল। একটু পরে ডাক্তার বেরিয়ে এসে হাসি মুখে বললেন, আপনারা এখন বিশ্রাম করতে পারেন। তারপর দুর্গার সামনে দাঁড়িয়ে বললেন, ও ভালো আছে, তবে বিকেলের আগে দেখা করবেন না। আপনার মেয়ের জ্ঞান ফিরে এলে কি বলেছিল জানেন? দুর্গা তাকালো। ডাক্তার বললেন, বলেছিল, ভগবান তোমাকে ধন্যবাদ। হেসে মাথা নেড়ে ডাক্তার ঘরের বাইরে চলে গেলেন। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বালিকা জানে না এর সপ্তম অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।